আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে অধিক গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে আসছি। আজকের এই সাজেশনটা যদি আপনারা শেষ পর্যন্ত একটিবার দেখতে পারেন, ইনশাল্লাহ পৌরনীতি এমসিকিউ এর পাশাপাশি আপনারা ক এবং খতে সাহায্য পাবেন। এর পাশাপাশি আপনারা 7টা সৃজনশীল লেখার মতো কিছু টপিক আমি ইনশাল্লাহ দাগিয়ে দেব। এই 7টা সৃজনশীল আপনারা কমন পাবেন। তো বেশি কথা বলবো না, শুধুমাত্র একটা কথা বলে নিই যে পৌরনীতিতে আপনাদের ভালো রেজাল্ট করলে সামনে আপনাদের জন্য সুখবর কিছু রয়েছে। আপনারা যারা অনার্স করবেন বা ভার্সিটিতে চান্স নেবেন, ইনশাল্লাহ তাদের একটা বিষয় আছে, সাবজেক্ট আছে, যেটাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। ইনশাল্লাহ যদি আপনাদের পৌরনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে তো আপনাদের রেজাল্ট দুইটাতে বা একটাতে যদি প্লাস থাকে বা পৌরনীতিতে প্লাস থাকে, ইনশাল্লাহ আপনাদের সামনের দিকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার যাদের একটু আশা আছে বা স্বপ্ন আছে, ড্রিমস আছে, ইনশাল্লাহ তাদের রেজাল্টটা আসবে পৌরনীতিতেই। ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় খুব সুন্দর একটা রেজাল্ট করার জন্য আজকের লেকচার হচ্ছে পৌরনীতি প্রথম পত্রের জ্ঞানমূলক সাজেশন। এর পাশাপাশি আমি আলোচনা করব আপনাদের ক এবং খ। এর পাশাপাশি অবশ্যই আপনারা এমসিকিউ সাহায্য পাবেন এখান থেকে। আর এমসিকিউ সাজেশনটা যদি আপনারা সংগ্রহ করতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করবেন। এবং যে পিডিএফ স্লাইডটি আমি পড়াচ্ছি সেইটা যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমাকে একটু পিডিএফ স্লাইডটি দেন। ইনশাল্লাহ আমি পিডিএফ স্লাইডটি দেওয়ার চেষ্টা করব বা দিয়ে দেবো ইনশাল্লাহ। সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন, সর্বপ্রথম পুর শব্দের অর্থ কী? পুর শব্দের অর্থ হচ্ছে নগর। এবং নগর রাষ্ট্র কী? দেখেন, নেক্সট কোশ্চেন, নগর রাষ্ট্র কী? প্রাচীন গ্রিসের একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি রাষ্ট্রই হচ্ছে নগর রাষ্ট্র। সুশাসন শব্দটি কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম ব্যবহার করে? এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন নামটি ব্যবহার করে। তারপরে দেখেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি কার? এটা হচ্ছে অ্যারিস্টটলের। তারপরে পৌরনীতি আসলে কি? এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের ক নম্বরে একটা থাকলো যে পৌরনীতি আসলে কি বা পৌরনীতি কি ব্যাখ্যা করো, খ নম্বরে থাকলো। তাহলে অবশ্যই ক নম্বরের উত্তর দেওয়ার জন্য যে বলবেন, যে শাস্ত্র নাগরিকের সাথে যুক্ত সকল বিষয় নিয়ে আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। বা যেটা আমি লেখনীর ভাষায় বলি, যে শাস্ত্র নাগরিকদের সাথে যুক্ত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় পৌরনীতি। বা নাগরিকতা বিষয়ক সকল প্রশ্নের জবাব যেই প্রশ্নে বা যেই শাস্ত্রে ব্যবহার করা হয় সেইটা হচ্ছে পৌরনীতি। দেখেন, প্রাচীন গ্রীসে রাষ্ট্রবিজ্ঞানকে, প্রাচীন গ্রীসে রাষ্ট্রগুলোকে কি বলা হতো? রাষ্ট্রগুলোকে বলা হতো নগর রাষ্ট্র। প্রাচীন গ্রীসের রাষ্ট্রগুলোকে বলা হতো নগর রাষ্ট্র। দেখেন, নেক্সট কোশ্চেন, রাষ্ট্র আসলে কি? মানুষের সমাজবদ্ধ জীবনের চরম অভিব্যক্তি হচ্ছে রাষ্ট্র। তারপরে দেখেন, সিভিটাস শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। আর সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক। সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। দেখেন, সুশাসন কি? সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করাই হচ্ছে সুশাসন। তারপরে দেখেন, পৌরনীতি মূলত কি? পৌরনীতি মূলত হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তারপরে পৌরনীতির সম্পর্কে এম হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখো। এইটা হচ্ছে পৌরনীতির সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। দেখেন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। তারপরে দেখেন, সিভিক্স শব্দটির অর্থ কি? পৌরনীতি। সিভিক্স শব্দের অর্থ পৌরনীতি। দেখেন, তারপরে সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগররাষ্ট্র। নাগরিকতা কি? নাগরিক হিসেবে ব্যক্তির মর্যাদাই হচ্ছে নাগরিকতা। তারপরে দেখেন, সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ হচ্ছে পৌরনীতি। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিস। রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। এবং প্রথম অধ্যায়ের ক্ষয়ের জন্য যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি দাগিয়ে দিছি, ইনশাল্লাহ এক নজর আপনারা দেখে নেন এবং আপনারা পিডিএফ স্লাইডটি সংগ্রহ করলে এইটা সংগ্রহ করে রাখতে পারবেন ইনশাল্লাহ। এই পিডিএফটি সংগ্রহ করে রাখলে ইনশাল্লাহ এগুলো ভালোভাবে দেখতে পারবেন। দেখেন, আমি একটু বলি, ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসন একে অন্যের পরিপূরক ব্যাখ্যা করো। আমি ইনশাল্লাহ এরকম খুব গুরুত্বপূর্ণ 7টা কোশ্চেন দাগিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ প্রথম অধ্যায় থেকে যে 2টা সৃজনশীল আপনাদের হবে, এই 2টা সৃজনশীলে 2টাতেই ক এবং খতে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আলোচনা করলাম। আমি আলোচনা করব
পৌরনীতি প্রথম পত্রে ৩য় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। দেখেন, প্রথা কাকে বলে? সুনির্দিষ্টকাল বা সুদীর্ঘকাল ধরে সমাজে কোনো নিয়ম চলে আসছে বা আসতে থাকলে তাকে প্রথা বলা হয়। আর প্রথার উপর নির্ভর করে কিন্তু আইন তৈরি হয়, এটা আপনারা জানেন। আইন কি? প্রচলিত অর্থানুসারে আইন হলো কতগুলো বিধিবিধান বা নিয়মকানুন যা বিচার বিভাগ কর্তৃক ক্ষেত্রে বিশেষ প্রয়োগ করা হয়, এরকম কিছু। তারপরে দেখেন, আইনের দুইটি উৎসের নাম বলেন। একটা হচ্ছে প্রথা এবং ধর্ম। প্রথা এবং ধর্ম এই দুইটা হচ্ছে আইনের মূল উৎস বা প্রধান উৎস, এরকম কিছু। ইংরেজি আইন শব্দটি লেখে হচ্ছে, আইন শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ল। তারপরে দেখেন, ধর্মীয় মূল্যবোধ কি? ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষা দ্বারা মানুষের মাঝে যে মূল্যবোধ জাগ্রত হয় তাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। তারপরে দেখেন, লিবার্টি শব্দের অর্থ বা লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ। কোন শব্দ থেকে এসছে? এটা হচ্ছে লিবার থেকে এসেছে। তারপরে দেখেন, সামাজিক মূল্যবোধ কি? সামাজিক মূল্যবোধ হলো সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি ও আদর্শ। তারপরে দেখেন, আইন কোন ভাষার শব্দ? আইন হচ্ছে ফার্সি ভাষার শব্দ। অধ্যাদেশ কে জারি করেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি জারি করেন। তারপরে স্বাধীনতা কি? অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে মুক্তভাবে নিজ নিজ কার্যকলাপের অধিকার হলো স্বাধীনতা। তারপরে দেখেন, মূল্যবোধ কি? যে চিন্তা ভাবনা, লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ বা পরিচালিত করে, তাই মূল্যবোধ। সাম্য কি? জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান করাকেই সাম্য বলা হয়। তারপরে দেখেন, ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। দেখেন, এখানে দিয়েছি, স্বাধীনতা বলতে কি বোঝায়? সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন কেন? কথা বলতে কি, এটা প্রথা হবে। প্রথা বলতে কি বোঝায়? রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায়? মূল্যবোধ বলতে কি বোঝায়? ধর্ম কিভাবে আইনের উৎস হিসেবে কাজ করে? ইত্যাদি। আমি 10টি বেস্ট কিছু কোশ্চেন আমি দিয়ে রাখছি, ইনশাল্লাহ এগুলো আপনারা দেখবেন। আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার। দেখেন, অর্থনৈতিক কর্তব্য কি? অর্থনৈতিক কর্তব্য হচ্ছে কর্মক্ষম সকল নাগরিককে রাষ্ট্রীয় উপাদান ও উন্নয়নে অংশগ্রহণ করা, নিয়মিত খাজনা ও কর প্রদান করাকেই অর্থনৈতিক কর্তব্য বলা হয়। রাজনৈতিক অধিকার কি? রাষ্ট্রের কাজে অংশগ্রহণের ক্ষেত্রে নাগরিকরা যেসব অধিকার ভোগ করে তাকে কি বলা হয়? রাজনৈতিক অধিকার বলা হয়। দেখেন, আইনগত কর্তব্য কি? যে কর্তব্য রাষ্ট্র কর্তৃক আরোপিত এবং রাষ্ট্রীয় আইন দ্বারা কার্যকর করা হয় তাকেই আইনগত কর্তব্য বলা হয়। শিক্ষা লাভের অধিকার কোন অধিকারের ভিতরে পড়ে? এইটা হচ্ছে আইনগত অধিকার। তারপরে দেখেন, অধিকারের উৎস কি? অধিকারের উৎস হচ্ছে সমাজ ও রাষ্ট্র। আইনগত অধিকার কি? আইনগত অধিকার হচ্ছে ব্যক্তির জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে আইনগত অধিকার বলা হয়। তথ্য অধিকার কাকে বলে? কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকারকে তথ্য অধিকার বলা হয়। আবার বলি, কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকারকে তথ্য অধিকার বলা হয়। আর এই তথ্য অধিকার আইন কিন্তু অবশ্যই পাশ করা হয়, বা তথ্য অধিকার আইন পাশ করা হয় কত সালে? 2009 সালে। কোনটি বা কোন সালে মৌলিক মানবাধিকার সমূহ ঘোষণা করা হয় বা ঘোষিত হয়? এটা হচ্ছে 1948 সালে 10ই ডিসেম্বর। মানবাধিকার কি? মানবাধিকার হলো আন্তর্জাতিক স্বীকৃত মানুষের অধিকার। তারপরে অধিকার কি? অধিকারের সংজ্ঞা অবশ্যই আপনাদের জানতে হবে। দেখেন, অধিকার হলো সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। এইটা দেখেন, আমি সহজ ভাষায় কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা এই কোশ্চেনটা বা এই পিডিএফটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। পিডিএফটি সংগ্রহ করতে হলে অবশ্যই পিডিএফটার জন্য অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে হবে যে ভাইয়া আমাকে একটু পিডিএফটি দিবেন। ইনশাল্লাহ আমি পিডিএফের বা ওই কমেন্টের জবাবে পিডিএফ স্লাইডটি দিয়ে রাখবো ইনশাল্লাহ। দেখেন, কর্তব্য কি? আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকেই কর্তব্য বলা হয়। তারপরে নাগরিক কর্তব্য
কে কয় ভাগে ভাগ করা হয়, নাগরিক কর্তব্যকে কয় ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে 2 ভাগে। তারপরে আমরা যে কোশ্চেনটি দেখব এটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি, 10ই ডিসেম্বর। তারপরে বিশ্বায়ন কি, পৃথিবীর সব দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অর্থনৈতিক রাজনৈতিক তারপরে প্রযুক্তিক ও সাংস্কৃতিককে নৈকট্য ও একত্রতা বা একত্র করার ধারণাই হচ্ছে বিশ্বায়ন। তারপরে দেখেন তথ্য অধিকার আইন 2009 সালে প্রণীত করা হয় বা পাশ করা হয়। তারপরে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি শেয়ার করছি, ইনশাল্লাহ আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন। দেখেন আমি একটু স্কিপ করি এগুলো, যেহেতু ভিডিওটি লং হচ্ছে সেই জন্য একটু স্কিপ করি। সপ্তম অধ্যায় সরকার কাঠামো ও অঙ্গসমূহ। দেখেন প্রধান অঙ্গসমূহ দেখি। অধ্যাদেশ কি, বিশেষ ক্ষমতা বলে জরুরি অবস্থায় রাষ্ট্রপতি যখন কোনো নতুন আদেশ জারি করে এবং পরবর্তীতে তা আইন হিসেবে পরিণত হয় বা আইনে পরিণত হয় তাকে অধ্যাদেশ বলা হয়। এটা দেখেন এককেন্দ্রিক বা একনায়কতন্ত্রের 2টা বৈশিষ্ট্য কি, একটা হচ্ছে এক ব্যক্তির শাসন ও ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীয়করণ। তারপরে দেখেন প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে, যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন তাকে প্রজাতান্ত্রিক সরকার বলা হয়। সরকার কি, রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা ও বিধিবিধান যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাকে বলা হয় সরকার। গণতন্ত্র কি, জনগণের শাসন বা ক্ষমতাকে বলা হয় গণতন্ত্র। এককেন্দ্রিক সরকার বলতে কি বোঝায়, যেখানে ক্ষমতা বা কর্তৃক কেন্দ্রীয় সরকারের হাতে কি থাকে, কেন্দ্রভূত থাকে। সরকারের বিভাগ কয়টি এবং কি কি, সরকারের বিভাগ 3টি, একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তারপরে দেখেন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞাটি লেখো, এটা হচ্ছে ডেমোক্রেটিক ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এবং ফর দ্য পিপল। এইটা দেখেন সরকার রাষ্ট্র আসলে কি, সরকার রাষ্ট্র একটি মৌলিক উপাদান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছা ও অনিচ্ছাকে প্রকাশ করে এবং উদ্দেশ্যকে বাস্তবায়িত করে। দেখেন পরবর্তী কোশ্চেন গণভোট আসলে কি, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের মতানৈক্যের সৃষ্টি হলে জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাই হচ্ছে গণভোট। এখানে গণভবন দেওয়া হয়েছে, গণভোট। অ্যারিস্টটলের মতে সরকারের বিবৃতি রূপ কোনটি, সরকারের বিবৃতি রূপ হচ্ছে স্বৈরতন্ত্র, ধর্মতন্ত্র বা কুলীনতন্ত্র, আর একটা আছে গণতন্ত্র বা জনগণতন্ত্র বা জনতাতন্ত্র। তারপরে দেখেন শাসন বিভাগ কি, শাসনের বা সরকারের যে বিভাগ বিচার ও আইনসভা প্রণীত করে বা আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে তাই হচ্ছে শাসন বিভাগ। দেখেন আইনসভার প্রধান কাজ কি, আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা বা তৈরি করা এবং আইন খণ্ডন করা, এরকম কিছু বিষয়। ক্ষমতাতান্ত্রিক নীতির প্রবক্তাকে এটা হচ্ছে ফরাসি দার্শনিক মন্টেস্কু। তারপরে জবাবদিহিতা কি, জবাবদিহিতা হচ্ছে দায়িত্ববোধ। এখানে খ নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন শেয়ার করছি আপনাদের সঙ্গে, ইনশাল্লাহ আপনারা পিডিএফটি সংগ্রহ করে এগুলো দেখে নেবেন। আমরা আলোচনা করব আপনাদের দশম অধ্যায়ের নাম হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা। এটা থেকে বেশ কিছু কোশ্চেন হয় না, তবু আমি ইনশাল্লাহ কিছু দাগিয়ে দিছি, যেগুলো যদি স্কিপ করে না যান ইনশাল্লাহ ভালো হবে। দেশপ্রেম কি, দেশপ্রেম হচ্ছে নিজের দেশ ও দেশের মানুষকে ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। জাতীয়তা এবং উপাদান, জাতীয়তার প্রধান উপাদান কোনটি, জাতীয়তার প্রধান উপাদান হচ্ছে ভৌগোলিক ঐক্য। তারপরে আছে সামাজিক চুক্তি গ্রন্থটির লেখক কি, এটা হচ্ছে জ্যাক রুশো। তারপরে ল্যাটিন শব্দ নেটাস শব্দের অর্থ কি, এটা হচ্ছে জন্ম, বংশ এবং রক্ত সম্পর্ক। এইটা ফরাসি বিপ্লব কত সালে হয়, 1789 সালে। জাতি সম্পর্কে ফরাসি দার্শনিক রেনান কি বলেন, জাতি সম্পর্কে ফরাসি দার্শনিক রেনান বলেন জাতীয়তা একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা। তারপর দেখেন জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী চেতনার ফসল কি, এইটা হচ্ছে ফসল হচ্ছে জাতি, জাতীয়তাবাদীর ফসল হচ্ছে জাতি। আর একটা আছে জাতীয়তার ধারণা মূলত কী রূপ, এইটা হচ্ছে মানসিক ধারণা এইটা। তারপরে দেখেন
ম্যাকিয়াভেলি কোন দেশের রাষ্ট্র দার্শনিক ছিলেন? এটা হচ্ছে ম্যাকিয়াভেলি ইতালির রাষ্ট্র দার্শনিক ছিলেন। এবং খ নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন শেয়ার করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের পৌরনীতি প্রথম পত্রের জ্ঞানমূলক কিছু সাজেশন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। নতুন নতুন এইরকম সাজেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা সাজেশন লেকচার নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।